আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম। তৃতীয় অধ্যায়ের একটি ক্লাস হয়েছিল। আজ দ্বিতীয় ক্লাস শুরু করছি। আগে প্রশ্নটি লিখে নাও, তারপরে উত্তর বোঝাবো। প্রশ্নটি হলো, দাম ও মূল্যের মধ্যে পার্থক্য লেখো। উত্তর বলি। পূর্বে দ্রব্য বিনিময় ব্যবস্থা প্রচলিত ছিল। তখন দ্রব্যের বিনিময়ে দ্রব্যের কেনাবেচা ঘটত। বর্তমানে বিনিময় ব্যবস্থার প্রধান মাধ্যম অর্থ। নেক্সট প্যারায় লেখো, কোনো দ্রব্যের এক এককের বিনিময়ে ক্রেতা যে পরিমাণ অর্থ পান তাকে বলা হয় ওই দ্রব্যের দাম। অর্থাৎ অর্থের সঙ্গে যখন কোনো একটি দ্রব্যের বিনিময় হয় তখন সেই বিনিময় হারকে দাম বলা হয়। এই দাম হলো চরম দাম। ব্র্যাকেটে লেখো অ্যাবসোলিউট প্রাইস। নেক্সট প্যারা, অপরদিকে কোনো দ্রব্যের এক এককের বিনিময়ে অপর কোনো দ্রব্য যে পরিমাণ পাওয়া যায় তাকে প্রথম দ্রব্যটির মূল্য বা আপেক্ষিক দাম ব্র্যাকেটে রিলেটিভ প্রাইস বলা হয়। অর্থাৎ দ্রব্যের সঙ্গে দ্রব্যের বিনিময় হারকে মূল্য বলা হয়। নেক্সট হেডিং করো পার্থক্য। পয়েন্ট এ, প্রকাশ মাধ্যম। বলছি, কোনো দ্রব্যের দামের প্রকাশ ঘটে অর্থের মাধ্যমে, অপরদিকে মূল্যের প্রকাশ ঘটে অন্য দ্রব্যের মাধ্যমে। নাম্বার বি, বিনিময় হার। অর্থের সঙ্গে দ্রব্যের বিনিময় হার হলো দ্রব্যের দাম। ধরা যাক এক্স ও ওয়াই দ্রব্যের দাম যথাক্রমে পিএক্স ও পিওয়াই। পিএক্স এবং পিওয়াই, পি ফর প্রাইস, এক্স ওয়াই হলো দ্রব্য দুটির নাম, আর পিএক্স যে লিখবে, এক্স ওয়াই যে লিখবে না পি এর সঙ্গে, ওই দুটো সাবস্ক্রিপ্টে লিখবে, ঠিক আছে? নেক্সট প্যারা, আবার দুটি দ্রব্যের দামের অনুপাত হলো দ্রব্য দুটির বিনিময় হার বা মূল্য। ওপরের উদাহরণে এক্স দ্রব্যের ক্ষেত্রে বিনিময় হার পিএক্স বাই পিওয়াই। ওয়াই দ্রব্যের ক্ষেত্রে বিনিময় হার পিওয়াই বাই পিএক্স। নেক্সট পয়েন্ট সি লেখো পরিবর্তন। সমস্ত দ্রব্যের দাম একই সঙ্গে পরিবর্তিত হতে পারে, কিন্তু সমস্ত দ্রব্যের মূল্য একই সঙ্গে পরিবর্তিত নাও হতে পারে। যদি দ্রব্যগুলির দাম একই হারে পরিবর্তিত হয় তবে মূল্য স্থির থাকে। পয়েন্ট ডি,
অর্থের মূল্য। অর্থের বিনিময়ে কেবল দ্রব্যই পাওয়া যায়, তাই অর্থের ক্ষেত্রে মূল্য প্রাসঙ্গিক, দাম নয়। নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য পাওয়া যায় তাকে বলা হয় ওই অর্থের মূল্য। নেক্সট প্যারায় লেখো, দ্রব্য সামগ্রীর দামের সঙ্গে অর্থের মূল্য বিপরীত সম্পর্কযুক্ত, অর্থাৎ দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়, দাম স্তর হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। পয়েন্ট ই, মূল্যের বিভিন্নতা। বলছি, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে কোনো দ্রব্যের দাম নির্দিষ্ট থাকে, কিন্তু মূল্যের ক্ষেত্রে একই দ্রব্যের বিভিন্ন দ্রব্যের জন্য বিভিন্ন মূল্য হয়। ঠিক আছে, এবার বুঝে নাও। দেখো, বলেছি দাম এবং মূল্য। দামের ইংরাজি হচ্ছে প্রাইস, মূল্য ভ্যালু। এবার এই দুটোকে কিন্তু আমরা স্বাভাবিকভাবে ভাবি যে একই অর্থ, কিন্তু তা নয়। তোমরা দেখবে বিভিন্ন বই যখন তোমরা কিনে আনবে, দেখবে সামনে লেখা থাকে মূল্য এত টাকা, সেটা কিন্তু ভুল। মূল্য এবং দামের কনসেপ্ট এক নয়। একটা সময় ছিল, তোমরা জানো, যে দ্রব্য বিনিময় প্রথা প্রচলিত ছিল, অর্থাৎ দ্রব্যের বিনিময়ে দ্রব্য কেনাবেচা হতো, কিন্তু তাতে অনেক সমস্যা ছিল। যে একটা দ্রব্যের জন্য ধরো দুজন ব্যক্তি, তারা পরস্পরকে দ্রব্য বিনিময় করবেন, কিন্তু একজনের যেটা প্রয়োজন অপরজনের ওই দ্রব্যটার প্রয়োজন নাও হতে পারে। অর্থাৎ দুজন এমন দ্রব্য সামনে আনতে হবে দুজনকে, যাতে একে অপরের চাহিদা মেটাতে পারেন, কিন্তু সেটা যদি না হয় তাহলে তো অনেক অসুবিধা। এই কারণে অর্থের আবিষ্কার হলো। অর্থ এমন একটা বিষয় বা বস্তু যেটা বিনিময়ের সময় সবাই নিতে রাজি থাকেন। ঠিক আছে, এবার দুটোর অর্থ বুঝে নাও। দাম মানে হলো একদম প্লেন, তোমরা জানো যে কোনো দ্রব্যের এক এককের বিনিময়ে যত টাকা দিতে হয়। ধরো চালের দাম 40 টাকা, এই চালের দাম 40 টাকা, মানেটা কি 1 কেজি চালের বিনিময়ে 40 টাকা দিতে হবে। এটা হচ্ছে দাম বা চরম দাম, অ্যাবসলিউট প্রাইস। অপরদিকে মূল্য হচ্ছে কোনো দ্রব্যের এক এককের বিনিময়ে অন্য দ্রব্য যতটা দিতে হবে তাকে বলা হয় মূল্য বা আপেক্ষিক দাম, রিলেটিভ প্রাইস। উদাহরণটা বুঝে নাও। ধরো এক্স এবং ওয়াই দুটো দ্রব্য, এক্স এর দাম 10 টাকা, ওয়াই এর দাম 5 টাকা। এক্স এর দাম 10 টাকা মানে কি, ওই এক্স একটা দ্রব্য, তার একটার বিনিময়ে, একটা মিন্স একটা হতে পারে 1 কেজি, হতে পারে 1 একক, ঠিক আছে, তার বিনিময়ে 10 টাকা দিতে হবে। আর একটা ওয়াই এর বিনিময়ে 5 টাকা দিতে হবে। এইবার এক্স এবং ওয়াই এই দুটোর মধ্যে যদি বিনিময় হয়, তাহলে দেখো এক্স এর দাম তো 10 টাকা, ওয়াই এর দাম 5 টাকা, তাহলে একটা এক্স এর বিনিময়ে দুটো ওয়াই পাওয়া যাবে। কারণ এক্স এর দাম 10 টাকা, ওয়াই এর দাম 5 টাকা, তার মানে 10 সমান সমান 2 × 5, অর্থাৎ একটা এক্স এর বিনিময়ে দুটো ওয়াই পাওয়া যাবে। উল্টোটা যদি ভাবি, একটা ওয়াই এর বিনিময়ে হাফ এক্স পাওয়া যাবে, কারণ হাফ অফ এক্স মানে হাফ অফ 10, তার মানে 5। বোঝা গেল? তাহলে দাম হলো জাস্ট কোনো দ্রব্যের এক এককের বিনিময়ে টাকা, মূল্য হলো কোনো দ্রব্যের এক এককের বিনিময়ে অপর দ্রব্য যতটা দেওয়া হয়। এই উদাহরণে একটা এক্স এর বিনিময়ে দুটো ওয়াই, তাহলে এক্স এর মূল্য কত? দুটো ওয়াই। ঠিক আছে, এবার এক্স এবং ওয়াই এর মধ্যে যখন হলো, আমরা এক্স এর বিনিময়ে ওয়াই, ওয়াই এর বিনিময়ে এক্স, কিন্তু মূল্যের ক্ষেত্রে আমরা বিভিন্ন দ্রব্য এক্স ওয়াই জেড বিভিন্ন দ্রব্য থাকতে পারে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে মূল্য আলাদা আলাদা হবে। ঠিক আছে, ধরো জেড একটা দ্রব্য, তার দাম হচ্ছে 2 টাকা, তাহলে একটা এক্স এর বিনিময়ে 5টা জেড পাওয়া যাবে, তার মানে এক্স এর মূল্য কত হবে? 5টা জেড। বোঝা গেল? নেক্সট তাহলে পার্থক্য,
আমরা দেখলাম প্রকাশ মাধ্যম, বোঝাই গেল যে দামটা প্রকাশিত হয় অর্থের মাধ্যমে, মূল্য প্রকাশিত হয় অন্য দ্রব্যের মাধ্যমে। বিনিময় হার, বিনিময় হার মানে কি বিনিময়ে, অর্থাৎ দ্রব্যের বিনিময়ে অর্থ, দ্রব্যের বিনিময়ে অন্য দ্রব্য। এবার যেমন আমরা ধরেছি এখানে এক্স এবং ওয়াই দুটোর দাম 5 এবং এক্স এর দাম বললাম 10 টাকা, ওয়াই এর দাম বললাম 5 টাকা, তো সেটাকে আমরা পি এক্স পি ওয়াই বলতে পারি। এবার তাহলে বোঝা গেল যে এক্স এর দাম পি এক্স টাকা আর ওয়াই এর দাম পি ওয়াই টাকা, অর্থাৎ ওগুলো টাকা। এই যে একটার বিনিময়, ওটাই হচ্ছে কি বিনিময় হার। এবার যদি দুটো দ্রব্যের ক্ষেত্রে ভাবি, তোমরা অলরেডি বুঝলে যে এক্স এর বিনিময় হার মানেটা কি, যে দুটো ওয়াই, তো ওই বিনিময় হারটাই যখন অর্থের মাধ্যমে হবে তখন সেটাকে আমরা বলবো দাম, যখন সেটা অন্য দ্রব্যের মাধ্যমে হবে তখন সেটাকে আমরা বলবো মূল্য। সাপোজ এক্স এর দাম হলো পি এক্স টাকা, ওয়াই এর দাম পি ওয়াই টাকা, তাহলে এক্স এর বিনিময় হার হলো পি এক্স বাই পি ওয়াই। তোমরা আগের উদাহরণে ফিরে যাও, দেখো এক্স এর বিনিময় হার হচ্ছে 10/5, এর জন্যই তো দুটো ওয়াই। তার মানে দুটো দ্রব্যের মধ্যে যখন আমরা বিনিময় মূল্য বের করতে চাইব, দুটো দ্রব্যের দাম অবশ্যই আমাদের জানা থাকতে হবে। তাহলে যার বিনিময় মূল্য বার করছি তার দাম ওপরে থাকবে এবং যার সাপেক্ষে সেটা বার করছি তার দাম নিচে থাকবে। তাহলে এক্স এর ক্ষেত্রে বিনিময় মূল্য হলো কত বা বিনিময় হার হলো কত, পি এক্স বাই পি ওয়াই। সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রে সেটা কত হবে, পি ওয়াই বাই পি এক্স। ওই যে আগের উদাহরণে যে 10 টাকা হচ্ছে এক্স এর দাম, 5 টাকা ওয়াই এর দাম, তাহলে এক্স এর বিনিময় হার কত, 10/5 সমান সমান 2। আবার ওয়াই এর ক্ষেত্রে 5/10 সমান সমান হাফ। বোঝা গেল? নেক্সট হচ্ছে মূল্য। আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট সময় সমস্ত দ্রব্যের দাম একই সঙ্গে পরিবর্তিত হতে পারে, মূল্য একই সঙ্গে পরিবর্তিত হতেও পারে, নাও হতে পারে। যদি বিভিন্ন দ্রব্যের দাম একই হারে পরিবর্তিত হয়, একই হার অর্থাৎ যদি দ্বিগুণ হয় তো প্রত্যেকেই দ্বিগুণ, যদি হাফ হয় তো প্রত্যেকেই হাফ, এরকম বিভিন্ন, যদি একই হারে বিভিন্ন দ্রব্যের দাম পরিবর্তিত হয় তাহলে তাদের মধ্যে যে মূল্য সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। যেমন আমাদের এক্স এবং ওয়াই দুটো দ্রব্য ধরেছিলাম, ধরে নিই যে দুটো দ্রব্যেরই দাম দ্বিগুণ হলো, তার মানে এক্স এর দাম হলো 20 টাকা, ওয়াই এর দাম হলো 10 টাকা। আগে কি ছিল, একটা এক্স এর বিনিময় দুটো ওয়াই, তার কারণ হচ্ছে 10/5 সমান সমান 2। এখানেও দেখো এক্স এর দাম হলো কত, 20 টাকা, ওয়াই এর দাম হলো 10 টাকা, তার মানে 20/10 সমান সমান 2। আমি কি বলছি আর একবার শুনে নাও, যে বিভিন্ন দ্রব্যের দাম এক সময় চেঞ্জ হতে পারে, একই সঙ্গে মূল্য চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। মূল্য কখন চেঞ্জ হবে না, যখন দ্রব্যগুলোর দাম একই হারে পরিবর্তিত হয়। আমরা প্রথম থেকেই দেখে আসছি যে মূল্য কিন্তু দাম দ্বারা নির্ধারিত হচ্ছে, তাই না? নেক্সট হচ্ছে অর্থের মূল্য, এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো আমরা একটা দ্রব্যকে এক সাইডে রাখলাম, অপর সাইডে যদি অর্থ রাখি সেটা হলো দ্রব্যটার দাম, যদি দ্রব্য রাখি তাহলে সেটা হলো সেই দ্রব্যটার মূল্য। কিন্তু অর্থের অপোজিটে অলওয়েজ কি থাকবে, দ্রব্য। তাহলে অর্থের অপোজিটে যেহেতু অলওয়েজ দ্রব্য থাকে, তার জন্য অর্থের ক্ষেত্রে মূল্য হয়, দাম হয় না। তোমরা বলতে পারো যে 500 টাকা একদিকে নোট রাখলাম, একটা 500 টাকার নোট, অপর দিকে 5টা 100 টাকা রাখলাম, সেটাও তো অর্থের বিনিময় অর্থ, সেটা কিন্তু নয়। ব্যাপারটা দাঁড়ালো কি, সে তো দুটো ক্ষেত্রেই 500 টাকা, সেটা জাস্ট মানে আমরা টাকার নোটগুলো চেঞ্জ করছি আমাদের বিনিময় সুবিধার জন্য, কিন্তু টাকাটা তো একই রয়েছে। কিন্তু টাকার উল্টো দিকে অবশ্যই কি থাকতে হবে, বিনিময়ের সময় দ্রব্য থাকতে হবে। দেখবে 500 টাকার বিনিময়ে কেউ যদি আমার থেকে 5টা 100 টাকার নোট চান, সেটাকে কিন্তু আমরা কেনা বেচা বলি না, সেটা জাস্ট একজনের সুবিধার জন্য কেউ কাউকে দিচ্ছেন। বোঝা গেল? তাহলে অর্থের অপোজিট সাইডে অবশ্যই দ্রব্য থাকবে, তার জন্য অর্থের ক্ষেত্রে কি হয়, মূল্য হয়, দাম হয় না। এবং বিভিন্ন দ্রব্যের দাম যদি চেঞ্জ হয়, অর্থের মূল্যও চেঞ্জ হবে এবং সেটা বিপরীতভাবে। ধরো একটা 100 টাকার নোট, এবার আগে আমি একটা পেন কিনেছিলাম, 20 টাকার পেন আমি 5টা কিনেছিলাম, কেননা 100 টাকার বিনিময়ে 20 টাকার যদি কোনো জিনিস কিনি 5টা কিনতে পারবো। এইবার দেখা গেল পেনের দাম
20 টাকা থেকে 25 টাকা হয়ে গেল। তাহলে 100 টাকার বিনিময়ে আমি এখন কটা পেন কিনতে পারবো? 4টে পেন কিনতে পারবো। তাহলে যখন পেনের দাম 20 টাকা ছিল, 100 টাকার মূল্য ছিল 5টা পেন। যখন পেনের দাম 25 টাকা হয়ে গেল, 100 টাকার মূল্য হলো 4টে পেন। এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি? দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্য বিপরীত সম্পর্কযুক্ত। এবং এই কারণেই মানুষের কিন্তু ইনকাম বাড়ছে। হ্যাঁ, বর্তমান পরিস্থিতিটাকে বাদ দিয়ে আমি বলছি যে দিনে দিনে মানুষের ইনকাম বাড়ে, কিন্তু তবুও দেখবে যে মানুষের দিশেহারা বা এই যে মানুষের যে অসচ্ছলতা সেটা কিন্তু কমে না। তার কারণ হচ্ছে দামও তো বাড়ছে জিনিসের, তার ফলে অর্থের যে মূল্য সেটা তো কমে যাচ্ছে। বোঝা গেল? আর লাস্ট বলেছি যে বিভিন্ন দ্রব্যের মূল্যের বিভিন্নতা, অর্থাৎ আমি যখন একটা দ্রব্যের বিনিময়ে বিভিন্ন দ্রব্য তো কেনাবেচা করতে পারি। এবার বিভিন্ন দ্রব্যের সাপেক্ষে কোনো দ্রব্যের মূল্য বিভিন্ন, যেমন আমি XYZ যদি বলি, ওয়াই এর সাপেক্ষে এক্স এর মূল্য একরকম, জেড এর সাপেক্ষে এক্স এর মূল্য একরকম, তেমনি ওয়াই এর ক্ষেত্রেও তাই, জেড এর ক্ষেত্রেও তাই। তাহলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে মূল্য বিভিন্ন, বাট দামটা একই থাকে। একটা দ্রব্যের বিনিময়ে, এক এককের বিনিময়ে কত টাকা দেওয়া হবে সেটা তো নির্দিষ্ট থাকে। বোঝা গেল? তাহলে দাম কিন্তু একই থাকে, বাট বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে মূল্য বিভিন্ন রকমের হয়। ঠিক আছে? নেক্সট যেই কোশ্চেনটা শুরু করছি সেটা আমি অনেক বড় করে লেখাচ্ছি, সেটা 12এও তোমাদের আছে, এবং 12এও বিভিন্ন টুকরো টুকরো প্রশ্ন আসতে পারে। তার থেকে আমি 11-এর 5 মার্কসের জন্য বোঝাচ্ছি, এবং 5 মার্কসের জন্য আমি যতটা লেখাচ্ছি ততটা কিন্তু দরকার নেই, তবু আমি লেখাচ্ছি। তোমরা আগে লিখে নাও, তারপরে বলে দেবো যে কতটা লিখলে হয়ে যাবে। কেমন? তাহলে নেক্সট কোশ্চেন লেখো, চাহিদা কাকে বলে? চাহিদা নির্ধারণকারী বিষয়সমূহ লেখো। উত্তর বলছি, সাধারণ অর্থে চাহিদা বলতে বোঝায় কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কার্যকরী চাহিদাকে বোঝায়। নেক্সট প্যারা, অর্থনীতিতে ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছাকে চাহিদা বলা হয়। আমি ব্র্যাকেটে ইংলিশটাও বলে দিচ্ছি, তোমরা প্রয়োজনে ওটা মনে রাখতে পারো। ডিম্যান্ড ইজ ডিজায়ার টু পারচেজ সাপোর্টেড বাই পারচেজিং পাওয়ার, ব্র্যাকেট ক্লোজ। নেক্সট হেডিং করো, চাহিদা নির্ধারণকারী বিষয়। বলছি, চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি ব্যক্তিগত স্তরে এবং সামগ্রিক স্তরে বা বাজার স্তরে পৃথকভাবে আলোচনার প্রয়োজন। ফার্স্ট হেডিং করো, ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী বিষয়। পয়েন্ট 1, প্রয়োজন। কোনো ব্যক্তির প্রয়োজন থাকলেই, অর্থাৎ কোনো দ্রব্য ব্যক্তির অভাব মোচনে সহায়ক হলেই চাহিদা হয়। কোনো দ্রব্য ব্যক্তির প্রয়োজন না মেটালে ওই ব্যক্তির ওই দ্রব্যের চাহিদা থাকে না। পয়েন্ট 2, ক্রেতার আয়। ক্রেতার আয় চাহিদা নির্ধারণকারী অন্যতম বিষয়। আয় বাড়লে ক্রেতার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। আয়ের সঙ্গে চাহিদার সরল সম্পর্ক দেখা যায়। যে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে এরূপ সরল সম্পর্ক থাকে সেগুলোকে স্বাভাবিক দ্রব্য, ব্র্যাকেটে নর্মাল গুডস যেমন পোশাক, ব্র্যাকেট ক্লোজ, বলা হয়। কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে আয়ের সঙ্গে চাহিদার বিপরীত সম্পর্ক দেখা যায়। সেগুলোকে নিকৃষ্ট দ্রব্য,
ব্র্যাকেটে ইনফিরিয়ার গুডস যেমন রেশনের চাল ব্র্যাকেট ক্লোজ বলা হয়। পয়েন্ট 3, সংশ্লিষ্ট দ্রব্যের দাম। চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয় স্থির থাকাকালীন দামের সঙ্গে চাহিদার বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যায়। দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। তবে কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যেমন গিফেন দ্রব্য। নাম্বার 4, রুচি পছন্দ। কোনো দ্রব্যের চাহিদা ওই দ্রব্যটির প্রতি ক্রেতার রুচি বা পছন্দের ওপর নির্ভরশীল। রুচি পছন্দ অভ্যাসের পরিবর্তনে চাহিদার পরিবর্তন ঘটে। পয়েন্ট 5, অন্যান্য দ্রব্যের দাম। কোনো দ্রব্যের চাহিদা ওই দ্রব্যের সঙ্গে সম্পর্কিত অন্য দ্রব্যের দামের ওপরও নির্ভর করে। এরূপ দ্রব্য দু ধরনের হতে পারে। নাম্বার এ, পরিবর্ত দ্রব্য ব্র্যাকেটে সাবস্টিটিউট গুড ব্র্যাকেট ক্লোজ বলি। একটি দ্রব্যের পরিবর্তে অপর দ্রব্যের ব্যবহার হলে তাদের পরস্পরের পরিবর্ত দ্রব্য বলা হয়। যেমন মাছ ও মাংস। এক্ষেত্রে একটি দ্রব্যের দামের সঙ্গে অপর দ্রব্যের চাহিদার সরল সম্পর্ক রয়েছে। অর্থাৎ মাছের দাম বাড়লে মাংসের চাহিদা বাড়ে এবং মাছের দাম কমলে মাংসের চাহিদা কমে। নাম্বার বি, 5 এর আন্ডারে নাম্বার বি, পরিপূরক দ্রব্য কমপ্লিমেন্টারি গুডস। যে সমস্ত দ্রব্য একই সঙ্গে ব্যবহার করতে হয় তাদের পরস্পরের পরিপূরক দ্রব্য বলা হয়। যেমন চা ও চিনি। এদের একটি দামের সঙ্গে অপরটির চাহিদার বিপরীত সম্পর্ক রয়েছে। আবার চলে যাই মেন পয়েন্টে, নাম্বার 6, ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার প্রত্যাশা। ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার প্রত্যাশা চাহিদাকে প্রভাবিত করে। যদি ক্রেতা মনে করেন ভবিষ্যতে দাম বাড়বে, সেক্ষেত্রে তিনি বেশি পরিমাণে দ্রব্য ক্রয় করবেন। অপরদিকে ক্রেতা যদি মনে করেন ভবিষ্যতে দাম হ্রাস পাবে, সেক্ষেত্রে ক্রেতার বর্তমান চাহিদা কম হবে। পয়েন্ট 7, প্রদর্শন প্রভাব। অপর ব্যক্তির চাহিদার দ্বারা কোনো ক্রেতার
চাহিদা প্রভাবিত হলে তাকে বলা হয় প্রদর্শন প্রভাব। যেমন সহকর্মীর গাড়ি কেনা দেখে কোনো ক্রেতার গাড়ি কেনা। আচ্ছা, আমি চাহিদা নির্ধারণকারী বিষয়গুলো ব্যক্তিগত এবং বাজার স্তরে বলেছিলাম। আজ ব্যক্তিগত স্তরগুলো লেখালাম এবং সেগুলোই বোঝাই। নেক্সট ক্লাসে বাজার চাহিদা নির্ধারণকারী বিষয়গুলো আমি বোঝাবো। তাহলে আমরা চাহিদা বলতে কি বুঝি? সাধারণভাবে দেখবে যে আমরা বলি আমার এই চাহিদা আছে, আমার ওই চাহিদা আছে, অর্থাৎ কোনো কিছু কেনার ইচ্ছে হলেই তাকে আমরা সাধারণভাবে চাহিদা বলি। কিন্তু অর্থনীতিতে যখন আমরা চাহিদা বলবো তখন সেই ইচ্ছের সঙ্গে কেনার ক্ষমতা থাকতে হবে। অনেকেরই ইচ্ছে থাকতে পারে যে বিদেশে গিয়ে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখা, তাহলে সেক্ষেত্রে তার তো সেই টাকাটা থাকতে হবে। ইচ্ছেটা শুধু ইচ্ছেই হয়, সেটা যদি পূরণ করার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু ইকোনমিক্সে সেটা শুধু ইচ্ছে বা স্বপ্ন। কিন্তু ইচ্ছেটাকে ফুলফিল করার যদি আমার ক্ষমতা থাকে, আর্থিক ক্ষমতা থাকে, তবেই অর্থনীতিতে সেটা হবে কি চাহিদা। এর জন্য কি বলা হয়েছে যে ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছা। ক্রয় ক্ষমতা মানে কেনার ক্ষমতা, সেটা সাপোর্ট করছে, অর্থাৎ আমার কেনার ইচ্ছেটাকে সাপোর্ট করছে কেনার ক্ষমতা, তবেই সেটা হলো চাহিদা। এবং এটা ফুলফিল যেহেতু করা যায়, অর্থাৎ বাস্তবায়িত হবেই, এই কারণে এটাকে বলা হয় কি কার্যকরী চাহিদা। ঠিক আছে? এবার চাহিদা নির্ধারণকারী বিষয় বিভিন্ন হতে পারে। একটা পরিবার বা একটা ব্যক্তি, একজন ব্যক্তি বা একটা পরিবার কি কি দ্রব্য কিনবেন, কোন দ্রব্য বা সেবা ক্রয় করবেন, সেটা বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে। আবার একটা পার্টিকুলার জায়গায়, একটা পার্টিকুলার বাজারে কি কি দ্রব্যের চাহিদা নির্ধারিত হয়, বাজারে কোন কোন দ্রব্যের চাহিদা থাকতে পারে, সেগুলো আবার অন্য কতগুলো বিষয়ের উপরে নির্ভর করে। এবার ব্যক্তিগত স্তরে যে চাহিদা, সেগুলো নির্ধারণ করাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকে আমি সেগুলোই লেখালাম, সেগুলোই বোঝাচ্ছি। তোমাদের আমি 7টা পয়েন্ট লিখিয়েছি। এখনই বলে দিই যে 7টার মধ্যে এখানে তোমরা যে কোনো 5টা লিখতে পারো, অন্যগুলো এছাড়াও এই নির্ধারণকারী বিষয় আছে, জাস্ট পয়েন্ট লিখে দিতে পারো। এবার লেখার সময় মাথায় রাখতে হবে যে মোস্ট ইম্পর্টেন্টগুলো আমাদের লেখা উচিত। যেমন আমি বলে দিচ্ছি যে 2, 3, 4, 5 এই 4টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলছি 2, 3, 4, 5 এই 4টে বাদ দিয়েও অন্য যে কোনো একটা লেখো, তারপরে বলে দাও যে এইও দেখা যায়। কেমন? এবার আমি বোঝাতে শুরু করি। প্রয়োজন। দেখবে যে কোনো জিনিস কেনার আগে আমার প্রয়োজন থাকলে তবেই সেটা আমি কিনি। এবার প্রয়োজন বলতে যে এখন বর্তমানে আমরা এত কি বলবো যে ভোগবিলাসী হয়ে গেছি, বিভিন্ন দ্রব্য ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছি, প্রয়োজনটা কিন্তু অনেক সময় আবার বিলাসিতার পর্যায়ে চলে যায়। কিন্তু আমি যদি বিলাসবহুল জীবনযাপন পছন্দ করি, সেটার ক্ষেত্রে কিন্তু যেহেতু আমি পছন্দ করছি এবং আমার যদি কেনার ক্ষমতা থাকে, তবে সেটাও আমার প্রয়োজন, সেটাও আমার চাহিদার মধ্যে পড়ে। তাহলে প্রয়োজন হলেই আমরা জিনিস কিনবো, নালে কিনবো না। সেই প্রয়োজনটা কারোর কাছে শুধুমাত্র খেয়ে পড়ে বাঁচার প্রয়োজন হতে পারে, কারোর কাছে আবার না আমার ভীষণ ভালো ভালো জিনিসগুলো চাই। আমরা ভাত খেলেও আমাদের পেট ভরবে, আবার কেউ আজকে বায়না করতে পারে যে না তার আজকে বিরিয়ানি চাই। এটা তার চাই, বায়না, এবং তাদের যদি সেটা কেনার পূরণ করার ক্ষমতা থাকে তবে সেটা পূরণ করবে। এইভাবে আমরা প্রয়োজন দ্বারা চাহিদাগুলো নির্ধারণ করি। এবার অনেক জিনিসের আমাদের দেখবে যে কারোর মনে হতে পারে তোর এই জিনিসটা নেই, এটা তো খুব দরকারি, তখন তুমি বলতে পারো না আমার এটা ভালো লাগে না। ভালো লাগে না, সেই উপযোগিতা পড়েছিলে মনে আছে তো? তার উপযোগিতা দ্বারাও কিন্তু অনেক সময় প্রয়োজন নির্ধারিত হয় যে আমার ভালো লাগলে আমি কিনবো। সব সময় কিন্তু তা নয়। যেমন ওষুধ তো কারোর ভালো লাগে না, কিন্তু প্রয়োজন অনুযায়ী কিনতে হচ্ছে। এইভাবে চাহিদা অবশ্যই প্রয়োজন দ্বারা প্রভাবিত হয়। নেক্সট হচ্ছে ক্রেতার আয়, ভীষণ ইম্পর্টেন্ট। আমরা বলেছি তো ক্রয় ক্ষমতা, এই ক্রয় ক্ষমতাটা কে ঠিক করে দিল? আমার ইনকাম। তাহলে কেনার ক্ষমতাটাই নির্ধারণ করে দিচ্ছে আমার ইনকাম। এবার সাধারণভাবে আমরা দেখতে পাই যে আয় বাড়লে আমাদের চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। ম্যাক্সিমাম দ্রব্যের ক্ষেত্রে এই রিলেশনটাই দেখা যায়। আয়ের সঙ্গে চাহিদার এই যে সরল সম্পর্ক বা প্রত্যক্ষ সম্পর্ক, সেটাই দেখা যায়। যেহেতু ম্যাক্সিমাম এবং এটা নর্মাল, সেই জন্য এই দ্রব্যগুলোকে আমরা বলবো কি স্বাভাবিক দ্রব্য বা নর্মাল গুডস। আমি আগে শুধুমাত্র ধরো
এমনি যাদের ইনকাম কম তারা খেয়ে পড়ে বাঁচার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই কিনতে বাধ্য হন, কিন্তু কোনোভাবে তাদের যদি ইনকাম বেড়ে যায়, তারা অর্থ রোজগার করছেন পরিশ্রম করে, সেক্ষেত্রে যদি তাদের আয় বাড়ে তাহলে তারা নিশ্চয়ই চাইবেন একটু ভালো খেতে, এমন কিছু তারা কিনতে চাইবেন। এইভাবে খাদ্য বলো, পোশাক বলো, এগুলো আমরা দেখতে পাই যে আমাদের আয় বাড়লে আমরা ওগুলো বেশি করে কিনি, তার মানে এগুলো স্বাভাবিক দ্রব্য। কিন্তু কিছু কিছু দ্রব্য আছে যেগুলো আমাদের ইনকাম কম থাকার জন্য ওগুলো নিকৃষ্ট মানের জেনেও আমরা কিনি, আয় বাড়লে কিন্তু সেগুলো কিনি না। যেমন রেশনের চাল, ইনকাম কম থাকলে মানুষ ওটা কেনেন, আয় বাড়লে কিন্তু তারা বাজার থেকে চাল কেনেন। তাহলে রেশনের চালটাকে আমরা কি বলবো? নিকৃষ্ট দ্রব্য। এবং সেক্ষেত্রে আয়ের সঙ্গে চাহিদার বিপরীত সম্পর্ক রয়েছে। ঠিক আছে, নেক্সট বলছি কি সংশ্লিষ্ট দ্রব্যের দাম, অর্থাৎ যে দ্রব্যটা কিনবো সেই দ্রব্যটার দামের দ্বারা চাহিদা প্রভাবিত হয়। যদি চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলো স্থির থাকে, অর্থাৎ আমার ইনকাম ফিক্সড, আমার প্রয়োজন ফিক্সড, রুচি পছন্দ ফিক্সড, এই অবস্থায় দামের সঙ্গে চাহিদার বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যায়। ধর আমি একটা নির্দিষ্ট টাকা নিয়ে বাজারে গেছি, এবার আমি যা দাম ভেবেছিলাম তার থেকে গিয়ে দেখলাম দামটা বেশি, তাহলে আমি কি কম কিনবো? আর আমার যদি গিয়ে দেখি যে দামটা কম, আমার যদি ভালো লাগে জিনিসটা বেশি কিনবো। এইভাবে কোনো দ্রব্যের দামের সঙ্গে চাহিদার বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যায় যদি অন্যান্য বিষয়গুলো স্থির থাকে। আয় বাড়লে দাম বাড়লেও তো আমি বেশি কিনতে পারি, কিন্তু আমার আয় যদি একই থাকে তাহলে কিন্তু দাম বাড়লে আমাকে কম করে কিনতে হবে। এইভাবে যে দ্রব্যটা কিনবো তার দামের সঙ্গে সেই দ্রব্যটা চাহিদার বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যায়। নেক্সট রুচি পছন্দ। রুচি পছন্দটাও সে অনেকটা উপযোগিতা। আমার ভালো লাগলেই আমি কিনবো। অনেকেই অনেক দ্রব্য কিনতে পারে ইনকাম বাড়লে, কিন্তু আমার যদি সেই দ্রব্যটা ভালো না লাগে আমি কিনবো না। তার মানে রুচি পছন্দ কিন্তু চাহিদা নির্ধারণকারী অন্যতম বিষয়। তাহলে প্রয়োজন এবং রুচি পছন্দের মধ্যে একটু পার্থক্য। প্রয়োজন হচ্ছে যে প্রয়োজন, যদিও আমি আবার বলছি যে যারা বিলাসবহুল জীবনযাপন করেন তাদের কাছে বিলাসদ্রব্যটাও প্রয়োজন। পছন্দ যদি করেন তাহলে সেটা প্রয়োজন। ঠিক আছে, এবার পছন্দ হলেই প্রয়োজন, এছাড়াও প্রয়োজন হলেও প্রয়োজন যেগুলো আমাদের প্রয়োজন আর্জেন্সির সময়, আমি বললাম ওষুধের কথা। তাহলে প্রয়োজনটা রুচি পছন্দ দ্বারাও ঠিক হয়, এছাড়াও প্রয়োজন তো আলাদাভাবেই প্রয়োজনের একটা অস্তিত্ব আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অন্যান্য দ্রব্যের দাম। একটু আগে বললাম ওই দ্রব্যটার দাম, তারপরে আবার বলছি অন্যান্য দ্রব্যের দাম, অর্থাৎ একটা দ্রব্য আমি কিনবো কি কিনবো না সেটা তার সঙ্গে সম্পর্কিত অন্য কতগুলো দ্রব্যের দামের ওপরও নির্ভর করে। তাহলে সম্পর্কিত অনুযায়ী বা বিভিন্ন দ্রব্যের মধ্যে সম্পর্ক অনুযায়ী দ্রব্যকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা পরিবর্ত দ্রব্য, একটা পরিপূরক দ্রব্য। পরিবর্ত দ্রব্য মানে কি? যখন একটার পরিবর্তে অন্যটা ব্যবহার করা যায়। যেমন ধরো চা, কফি, মাছ, মাংস। এবার তোমরা বলতে পারো কেউ যে আমি তো মাংস পছন্দ করি, মাছ পছন্দ করি না। কেউ বলতে পারে আমি চা খাই, কফি খাই না। সেগুলো কিন্তু ধরছি না, আমি সেই সমস্ত ক্রেতাদের কথা ধরছি যাদের কাছে মাছ মাংস সমান তৃপ্তিদায়ক এবং চা কফি সমান তৃপ্তিদায়ক। অর্থাৎ তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, একটার পরিবর্তে অন্যটা ব্যবহার করা যাচ্ছে, ভাত, রুটি এইরকম। আর পরিপূরক হলো যখন বিভিন্ন দ্রব্য একসঙ্গে ব্যবহার করতে হবে, তাদের বলা হয় কি পরিপূরক। যেমন চা, চিনি। এক্ষেত্রেও কেউ বলতে পারে যে আমি তো লিকার চা খাই, তাদের ঘটনা কিন্তু ধরবো না। যারা চিনি সহ চা খান তাদের কথাই বলবো। খাতা, পেন পরিপূরক, একই সঙ্গে ব্যবহার করতে হয়। তাহলে পরিবর্তের উদাহরণ আমি কি বললাম? চা, কফি, মাছ, মাংস। পরিপূরক হলো চা, চিনি, খাতা, পেন এইসব। এবার পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে দেখো, যদি একটার দাম বেড়ে যায় তাহলে আমি অন্যটা কিনবো, কারণ আমার দুটোই তো আমাকে সমান তৃপ্তি দেয়। মাছ, মাংস, যদি মাছের দাম বেড়ে যায় আমি মাংস কিনবো, মাংসের দাম বেড়ে গেলে মাছ কিনবো। তাহলে এইভাবে একটার দামের সঙ্গে অন্যটা চাহিদা সরল সম্পর্কযুক্ত। আর পরিপূরকের ক্ষেত্রে কি হচ্ছে, বিপরীত সম্পর্ক। যদি চিনির দাম বেড়ে যায় তাহলে তো চায়ের খরচ বেড়ে গেল, তখন চা কম করে কিনতে হবে। বিকজ চিনির দাম বেড়ে যাওয়ায় চিনি কম কিনতে হবে, তার জন্য চা কম কিনতে হবে। এবার তোমরা ভাবতে পারো যে এটা আবার কি, চিনির দাম বাড়লেও তো আমরা যেমন চা খাই তাই খাবো। কিন্তু ওই যে আমি বলেছি, যদি ইনকাম ফিক্সড থাকে, এমন অনেক পরিবার আছে যাদের ভেবে চিনতে চায়ের খরচটাও করতে হয়, সেক্ষেত্রে কিন্তু চিনির দাম বাড়লে তারা চা কম করে কিনবেন। এইভাবে আমরা দেখলাম পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের সঙ্গে অপর দ্রব্যের চাহিদার সরল সম্পর্ক, পরিপূরকের ক্ষেত্রে
একটি দ্রব্যের দামের সঙ্গে অপর দ্রব্যের চাহিদার বিপরীত সম্পর্ক। নেক্সট, ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার প্রত্যাশা। ভীষণ প্র্যাকটিক্যাল একটা ভাবনা। একটা জিনিস আমি কিনবো কি কিনবো না ভাবছি, কিনবো কি কিনবো না কখন ভাবি? যখন আমার এক্ষুনি না হলেও চলবে। যদি এক্ষুনি প্রয়োজন হয় তখন তো আমাকে এক্ষুনি কিনতেই হবে। কিন্তু আমার এমনও হতে পারে যে কিছু জিনিস আমি ভাবছি যে কিনবো, আমার প্ল্যান আছে। এবার আমি ভাবছি ধরো কিনবো, এখনই কিনবো, আমার বন্ধু বললো এখন কিনিস না, ভবিষ্যতে জিনিসটার দাম কমে যাবে। তখন আমি এখন না কিনে পরে কিনবো। তাহলে এখন যদি দাম কমও থাকে, আমি যদি ভাবি বা আমি যদি শুনে থাকি, আমি যদি এক্সপেক্ট করে থাকি যে দাম আরও কমবে, তাহলে আমি এখন কিনবো না, ভবিষ্যতে কিনবো। আর যদি উল্টোটা হয়, আমি ভাবছি কিনবো কি কিনবো না, কিন্তু আমি খবর পেলাম ভবিষ্যতে আরও দাম বেড়ে যাবে, তার চেয়ে বরং এখন দাম বাড়লেও বাবা কিনে নিই, ভবিষ্যতে দাম বাড়লে তো আরও আমার খরচ বেড়ে যাবে। এইভাবে আমার চাহিদা ভবিষ্যৎ দাম সম্পর্কে আমার প্রত্যাশার উপর নির্ভর করে। এখানে কিন্তু আমি বারে বারে বলছি অবশ্যই যে খুব প্রয়োজনীয় ক্ষেত্রে কিন্তু এটা আমরা করব না। যেটা কিনবো কি কিনবো না ভাবি বা প্ল্যান আছে কিনলেই হলো, সেগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের ভাবনাগুলো অ্যাপ্লাই করি। আর লাস্টেরটা ভীষণ বাস্তব এবং তোমরা এটা বেশ মজার, যে প্রদর্শন প্রভাব। অর্থাৎ আমরা দেখা দেখি কেনা, আমরা যে আমার বন্ধু কিনেছে তাহলে আমি এখনই কিনবো, আমার সহকর্মী কিনেছেন আমি এখনই কিনবো, আমার প্রতিবেশী কিনেছেন তাহলে আমি এখনই কিনবো। এইভাবে অপর ব্যক্তির কেনা দ্বারা প্রভাবিত হয়ে যখন আমরা কোনো জিনিস কিনি, অবশ্যই কিন্তু ক্ষমতা থাকতে হবে, না হলে হবে না। আমরা তো প্রথমেই বলে এসেছি যে ইকোনমিক্সে কেনার ক্ষমতা থাকতে হবে। এইভাবে অপর ব্যক্তির দেখা দেখি যদি কোনো আমরা জিনিস কিনি, তাহলে সেটাকে আমরা বলবো কি প্রদর্শন প্রভাব। ঠিক আছে? তাহলে চাহিদা নির্ধারণকারী বিষয়গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ সোজা। আর 12-এ এগুলো শর্ট কোশ্চেন হিসাবে থাকে, 2 নাম্বার করে থাকে, যে কোনোটা আসতে পারে। আর 11-এ তোমাদের বলেছি এই চ্যাপ্টারে 5 মার্কস আছে, তোমরা ভালো করে পড়ে নিও। আর সবাই কিন্তু সুস্থ থেকো, ধৈর্য সহকারে বাড়িতে থেকো, ঠিক আছে? সবাই ভালো থেকো। আর প্রয়োজনে তো বেরোতেই হবে, এটা তো স্বাভাবিক। সবাই তোমরা ভালো থেকো, তোমাদের আবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ এখানেই শেষ করছি, কেমন?